জোটের যে সিদ্ধান্ত এটা আমরা সমর্থন করি না, আমি নিজেও এখনো সমর্থন করি না। নারী মুখগুলো এনসিপি নিয়ে এই মুহূর্তে ক্ষুব্ধ, কেন তারা জামাতে যাওয়ার বিরোধিতা করছে? এটা বিষয়টা নারী ইস্যুই না, বা এখানে একাত্তরও আমরা এটা এই দুইটা ইস্যু পর্যন্ত আমাদের আসলে যেতে হয়নি। জামাতে যোগদানের মাধ্যমে যেটা হলো, এটাকে যদি এখন আপনাদের সমালোচকরা বলেন যে এটাই কি তাহলে আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা আপাত ভেগ টার্ম। আপনারা যে সাড়া পেয়েছিলেন সারা দেশ সাপোর্ট করে মানুষের কাছ থেকে, সেই ভোটগুলো এখন এনসিপি আর পাবে না। যারা মনে মনে মুখস্থ করেছে আমি ভোটটা দিলে শাপলা করিকে দিব, তারা তো আসলে দাঁড়িপাল্লায় ভোট দেবে না। আমাদের নির্বাচনে আসলে জনগণ হেরে যায়, জিতে যায় রাজনৈতিক দল। জামাত এনসিপি জোটের ভবিষ্যৎটা কি? তরুণদের পলিটিক্যাল এজেন্সিকে এবং মধ্যমপন্থার পলিটিক্যাল এজেন্সিকে এখানে হুমকির মুখে ফেলা হয়েছে। নির্বাচনটা কি আসলে দাঁড়াচ্ছে বড় দুইটা জোটের ভিতরে ভাগাভাগি, এক ধরনের সেটেলমেন্ট? এটা আমি অনেক আগেও বলেছিলাম। এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এটা অবশ্যই নতুন রাজনৈতিক বন্দোবস্ত না। ওয়েলকাম টু টিবিএস স্পেশাল। নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে নাটকীয় মোড়। জামাতের নেতৃত্বে যে জোট গড়ে উঠেছে সেই জোটে এনসিপির যোগদান। সো আমরা আজ আলোচিত বিষয়টা নিয়েই আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা শারমিন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেমনটা বলছিলাম, আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ। তো সেই আলোচনার আগে, কয়েকদিন আগে ডিল ডান এরকম একটা ছবি, আপনাদের 6 জনের ছবি, ডক্টর তাসনিম যারা আছেন, তাজনুবা আছেন, আপনিও আছেন, আরও সাথে 3 জন আছে। পোস্টটা দেখেছিলাম 3 দিন বা 4 দিন আগে। তাজনুবা জাবিন শেয়ার করেছে ডিল ডান। হোয়াট ডাজ ইট মিন ওই প্রেক্ষাপটে? এবং আপনাদের এই পোস্ট এবং ক্যাপশন অনেক আলোচনারও জন্ম দিয়েছিল। প্রথমত টিবিএস এর সকল কলাকুশলী যারা এখানে কাজ করেন এবং যারা দেখছেন দেখবেন, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আপনাকেও আমার সালাম ও শুভেচ্ছা। আর আমরা কিছুদিন আগে এই পোস্টটা করেছিলাম। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি ত্রয়োদশ সংসদ নির্বাচনী, যদিও এটা নিয়ে আমার আপত্তি আছে, এই নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে জোট গঠন এবং নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল এবং সেটা নিয়ে আসলে পলিসি মেক করছিল। এরকম একটা আলাপ এসেছিল যে পার্টির মধ্যে আমরা শুনছিলাম যে জামাতের সাথে এনসিপির একটা জোট হতে পারে। সো বেসিক্যালি আমরা 6 জন সেই দিন, যেদিন আমরা পোস্ট করেছি সেই দিন আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, কিন্তু এটা আকস্মিকভাবে আমরা 6 জন একসাথে হয়েছি। আমরা জানতাম না যে আমরা প্রত্যেকেই একই জিনিস ভাবছি। সো আমরা আকস্মিকভাবে একত্র হয়ে আমরা আমাদের পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে তার বাসায় উপস্থিত হয়ে জানিয়েছিলাম যে আমরা যদি জামাতের সাথে জোট হয় বা বিএনপির সাথেও যদি জোট হয়, কোনো বড় পার্টির সাথে জোট হলে আমরা এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা 6 জনই। সো দ্যাট ওয়াজ আওয়ার ডিল অ্যান্ড ডিল ইজ ডান। আমরা কেউই এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না, আমাদের 6 জনের কেউই না। সো তারপরে অনেক কিছু ঘটেছে, জামাতের সাথে জোট হয়েছে কালকে আমরা দেখলাম, এবং তারপরে ডক্টর তাজনুবা জাবিন তার আগেই পদত্যাগ করেছেন। তাসনিম যারাও পদত্যাগ করেছেন, সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তাজনুবা জাবিন অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। ডক্টর তাসনিম যারা স্বতন্ত্র ইলেকশন করছেন, কিন্তু পার্টি থেকে আমরা 6 জনের কেউই ইলেকশন করছি না। আমি নিজেও ইলেকশন করব না এবার। শুধুমাত্র এই জোটের যে সিদ্ধান্ত এটা আমরা সমর্থন করি না, আমি নিজেও এখনো সমর্থন করি না এই জায়গা থেকে। নাহিদ ইসলামের সাথে আপনাদের যে বৈঠক হয়েছিল, সে সময় নাহিদ ইসলাম আপনাদের কোনো তার ব্যাখ্যা কি দিয়েছিল আপনাদেরকে? আমার কাছে মনে হয় যে ব্যাখ্যাগুলো আপনারা গতকালকে প্রেস কনফারেন্সে যা শুনেছেন মোর অর লেস এরকমই এই ব্যাখ্যাগুলো এসেছে বারবার, কিন্তু আসলে আমরা কনভিন্স হতে পারি নাই। আমরা কেউই কনভিন্স হতে পারিনি। এছাড়াও কনভিন্স হতে না পারা এরকম অনেক মানুষ আছেন এখনো এই রাজনৈতিক দলটিতে। সো কারণগুলো ব্যাখ্যা আর বলে লাভ নেই, কারণ গতকালকে আপনার প্রেস ব্রিফিংয়ে আপনারা শুনেছেন কি বলেছেন। আরো 30 জন এনসিপির নেতা একটা চিঠিও লিখেছিল এই আপত্তি জানিয়ে, সেটার কি কোনো সুরাহা হয়েছে নাকি ওই অবস্থায় আছে? ওই অবস্থায় আছে, কারণ ওনাদের মন্তব্য তো আসলে গৃহীত হয় নাই, যেহেতু এটা আসলে একটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে যাওয়ার একটা ব্যাপার আছে পার্টির মধ্যে, এটাই ডেমোক্রেসি, এবং আপত্তি থাকলেও সেটা আপত্তিটা সত্ত্বেও এটা মেনে নিতে হবে।
এটাকে বলে নোট অফ ডিসেন্ট, যেটা বিএনপি আসলে বুঝতে পারছে না হোয়াট ইজ নোট অফ ডিসেন্ট। যে এটা নোট অফ ডিসেন্ট মানে এটা তারা এগিয়ে যাচ্ছেন, জোট করেছেন, জোটে যাচ্ছেন, ইলেকশন করছেন। আমাদের নোট অফ ডিসেন্ট আছে, তা সত্ত্বেও তো এটা আমরা তো আছি পার্টিতে এখনো, এবং আমরা প্রকাশ করছি। আমরা যে 6 জনের কথা বলছি এদেরকেই কিন্তু পরিচিতি ছিল এদের যে জুলাই অভ্যুত্থানের নারী মুখ, আবার এনসিপিরও নারী মুখ। তো এই নারী মুখগুলো এনসিপি নিয়ে এই মুহূর্তে ক্ষুব্ধ, কেন তারা জামাতে যাওয়ার বিরোধিতা করছে? প্রথমত এই জিনিসটা না এভাবে এসেছে যে এটা 71 বা নারী ব্যাপারে, নারীদের বিষয়কে কেন্দ্র করে এই বিষয়টা ঘটেছে, মোটেও তা না। আমাদেরকেও মানে পার্টি থেকেও আসলে এভাবে অ্যাপ্রোচ করা হয়েছিল যে আমরা নারী ইস্যুটা নিয়ে আসলে মানে জামাতের সাথে কথা বলতে চাই কিনা, কিন্তু এটা বিষয়টা নারী ইস্যুই না, বা এখানে 71ও আমরা এটা এই দুইটা ইস্যু পর্যন্ত আমাদের আসলে যেতে হয়নি। পার্টি একদম শুরু থেকে আপনি দেখেছেন যে এটা একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল, এবং এই মধ্যম পন্থার মধ্যে কিন্তু আসলে একদিনে আপনি মধ্যম পন্থায় যেতে পারবেন না, এবং এটা 1.5 বছরেও যাওয়া সম্ভব না। আমাদের পার্টির বয়স ফরমালি 8 মাস। সো 8 মাসে আপনি মধ্যম পন্থায় পৌঁছাবেন, এটা আসলে মানে এটা সম্ভব না। মধ্যম পন্থায় পৌঁছানোর উপায় হচ্ছে যে আপনি অনেকগুলো কাজ করবেন, কাজের ভিত্তিতে আপনার তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা সমন্বয় করার মধ্য দিয়ে আপনি মধ্যম পন্থায় পৌঁছাবেন, আর কোনো আদার ওয়ে অ্যারাউন্ড নাই। সো এতদিন পর্যন্ত পার্টির কতগুলো জায়গা আছে যে আপনি পার্টির ইশতেহার, পার্টির ফর্মাল প্রেস রিলিজ, তার কনভেনারের বক্তব্য, টপ লেয়ারের নেতাদের বক্তব্য, এটাই হচ্ছে পার্টির বক্তব্য হিসেবে দেখা হয়। যেমন আমাকে আসলে পার্টির একজন স্পোক্স পার্সন হিসেবে কিন্তু এক ধরনের পরিচিতি আছে। সো সেখানে দায়িত্বশীল মন্তব্য করা কিন্তু খুবই প্রয়োজনীয়। আমি যেটা ধরি যে অ্যাটলিস্ট আমি আমার পার্টির অনেক নেতারা অনেক অসংলগ্ন এবং অনেক উদ্ধত মন্তব্য করেন অনেক সময়, কিন্তু আমি অ্যাটলিস্ট আমি যদি সবচেয়ে কম করেও ধরি, আমি ধরে নিলাম যে তারা এখনো অপরিপক্কতা বা অপরিণত এই বিষয়গুলো থাকতে পারে, সেগুলো আস্তে আস্তে ঠিক হবে। আবার বাংলাদেশের একটা চল আছে যে একটু হম্বিতম্বি করে মন্তব্য না করলে বা কথা না বললে এটা আসলে তর্জন গর্জন এবং ব্যাটাগিরি না করলে আসলে এটা মানে কেউ শুনতে চায় না। সো সেইটাকে এন্টারটেইন করার এক ধরনের মন মানসিকতা তাদের থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের পার্টির যে কনভেনার তার বক্তব্যকে আমার ফর্মাল ধরে নেওয়া উচিত। এরকম অসংখ্য বক্তব্যে আপনারা দেখেছেন 300 আসনেই নির্বাচন করব এবং স্বতন্ত্র ইলেকশনই করব, আমরা এককভাবে ইলেকশন করব, এবং আমরা কারোর সাথে কোনো পুরনো রাজনৈতিক দলের সাথে জোটে যাব না, 1-2টি আসনের বিনিময়ে আমরা কোনো কিছু ছেড়ে দেব না, এবং আমরা সংস্কারকেই প্রাধান্য দেব। এই কথাগুলো কিন্তু আমাদের পার্টির যে আহ্বায়ক তার মুখ থেকে বারংবার এসেছে। যখন আমরা এগুলো শুনি তখন আমিও কিন্তু এটা রিপিট করি, এবং আমি চ্যানেল 24 সহ অন্যান্য অনেক জায়গায় আমি বারবার বলেছি যে আমি যখন তাকে কনফিডেন্ট দেখেছি আমিও কনফিডেন্ট ছিলাম যে 300 আসনে আমরা ইলেকশন করব এবং স্বতন্ত্র ইলেকশনই করব। সো এইটার ব্যাপারে কিন্তু আমি নিজেও অবিচল ছিলাম। 125 জনের তালিকাও প্রকাশ করেছিল এক্স্যাক্টলি, এবং এইটার মধ্য দিয়ে এই যে হিন্টস গুলো, এই যে একটা বার্তা, এই বার্তাগুলোর মধ্য দিয়ে কিন্তু এটাই আসে যে এনসিপি আসলেই একক ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যখানে কিন্তু আরেকটা বিষয় ঘটেছিল, সেটা মানুষ কেন এটাকে ফোকাস করলো না, এবং ফোকাস না করার মধ্য দিয়ে কিন্তু আসলে জামাতের জোটটা আরো পরিপক্ক হয়েছে। সেটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার জোট। গণতান্ত্রিক সংস্কার জোট এটা একটা নতুন জোট হয়েছে, কিন্তু এটা থেকে যে 3টা দল মিলে যেটা হয়েছিল, 3টা দল এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলন মানে জামাতের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর পরে তাদের মন্তব্য আমরা শুনেছি যে তাদেরকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। এটা কোনোভাবে করা যায় না, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। মানে হচ্ছে তাদেরকে অবশ্যই জানানো উচিত ছিল, এবং মানে এবি পার্টির কোনো মন্তব্য আমি পাচ্ছি না। আমি ধরে নিচ্ছি যে তাদের সাথে কথা হয়েছে কি হয়েছে না এটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাট এইভাবে করে একটা নতুন রাজনৈতিক দলের জোট এটা ভেঙে দেওয়া যায় না। এখনো আছে নাকি ওটা অটোমেটিক্যালি ভেঙে গেছে বা কোনো? আমি তো আসলে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একমাত্র, আমি শিওর না, এটা দেখতে হবে আমাকে, কিন্তু আমার মনে হয় যে এনসিপি বাদে কেউই এই 1 মাসের মধ্যে 2টা জোটের কর্ণধার হয় নাই, বা ওইটা তো আসলে জামাত লেড, বাট এটা এইভাবে 2টা জোটের সঙ্গী হয় নাই। আপনারা শুরু থেকেই যেটা বলে আসছিলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন, এই প্রচলিত রাজনীতিক ধারার বাইরে তরুণ সমাজ যেটা চায়, তরুণ প্রজন্ম যেটা চায়, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে। তাহলে এখন জামাতে যোগদানের মাধ্যমে যেটা হলো, এটাকে যদি এখন আপনাদের সমালোচকরা বলেন যে এটাই কি তাহলে আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা আপাত ভেগ টার্ম, কিন্তু এটাকে সামনে রেখে আপনি এটার কাজগুলো ডিটেইল করতে পারেন।
যে পুরনো যেই ধারাটা আছে সেটার বিপরীতে আপনাকে একটা নতুন গণমুখী ধারা করতে হবে। আমরা যখন 1486 জনের কাছে মনোনয়নপত্র বিক্রি করেছি, বাংলাদেশ ইতিহাসে প্রথম একটা রাজনৈতিক দল এভাবে ওপেনে সকলের কাছে উন্মুক্ত করেছে মনোনয়নপত্র। সো এইটার পজিটিভ নেগেটিভ প্রোজ অ্যান্ড কনস, এটা স্টানবাজি কিনা এই জিনিসটা এটা মানুষ সমালোচনা করতে পারে, কিন্তু এটা ঘটেছে বাংলাদেশে। সো এইটা কিন্তু একটা মাইল ফলক ছিল, এটা একটা মাইল ফলক, এবং সেটার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের অ্যাসপিরেশন যে আসলেই এই পার্টিতে একটা বড় গণজোয়ার আসতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এইটা এক ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্তে এইটা একটা সিমটম, আপনি একটা হিন্ট হিসেবে দেখেন। পরবর্তীতে আরও আমাদের যে বক্তব্য অনুযায়ী দেখেন যে আমরা বলেছি যে আমরা 300 আসনে একক প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এটাও কিন্তু একটা সাহস, এবং তরুণদের যে একটা উত্থান ঘটবে এবং তরুণদের যে একটা কথা বলার স্পেস প্রয়োজন, পলিটিক্যাল এজেন্সি প্রয়োজন, এই জিনিসটা যে আমরা ধারণ করছি, এই জিনিসটা কিন্তু এটার মধ্যে আছে। এইটা একটা হিন্ট। ধরেন এই যে প্রবাসীদের ভোটাধিকার যে প্রয়োজন, এটা তো আমরা সবচেয়ে বেশি ভয়েস করছি, মানে এনসিপি সবচেয়ে বেশি ভয়েস করছে। সো সেটার মধ্যে দিয়ে এটা কিন্তু আদায় হয়েছে। এখন এটার ফরম্যাট নিয়ে কিছুটা জটিলতা চলছে, কিন্তু এটা তো আদায় হয়েছে। এটা একটা সিমটম নতুন রাজনৈতিক বন্দোবস্তে। কিন্তু যেই সিমটমগুলো, এগুলো সিমটম, বাট মোটা দাগের রাজনৈতিক যে আবহ সেটা আসলে পুরনো ধারাই চলছে। আমি আগেও বলেছিলাম, একাধিক টকশোতে বলেছি, কিন্তু আসলে আমি দেখা গেছে যে আমি উল্লম্ফনটা পছন্দ করি না, এবং আমি নিজেও সেটা করি না, বিধায় আমার কথাগুলো হয়তো ওই মাত্রায় মানুষের কাছে পৌঁছাচ্ছে না। দ্যাট ইজ ওকে, কিন্তু লজিক্যাল কথা বলতে থাকতে হবে। আমি একাধিক জায়গায় বলেছি যে যদি আপনি একটা পার্টিকে দিয়ে, এটা গণমানুষের পার্টি, এই পার্টিকে দিয়ে কোনো কিছু আদায় করতে চান, তাহলে তার কাছ থেকে সবসময় সমালোচনা করে আদায় করতে হবে। এটা আমি একাধিক জায়গায় বলেছি। এবং আমাদের যে এখানকার যে এই যে গণমানুষের দল হয়ে ওঠার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য আমাদেরকেই আসলে আপনাদেরকে ডাকতে হবে এবং পাঠাতে হবে। এটা গণমানুষের দল হিসেবে এটা গণমানুষকেই দায়িত্ব নিতে হবে। এটা আমি একাধিকবার বলেছি। সো এটার মধ্য দিয়ে আসলে মানে আমরা এই অবস্থায় এসে উপনীত হইলাম যে এই যে সিমটমগুলো আমরা আসলে ধরে রাখতে পারছি কিনা। এখন মোটা দাগে এই যে আমি আরেকটা কথা বলেছিলাম, আপনি যদি মনে করে দেখেন, রাজনৈতিক যে সংস্কার, রাজনৈতিক আবহ এবং পরিবেশের সংস্কার, এটা কখনোই একক রাজনৈতিক দলের বিষয় না। একটা রাজনৈতিক দল এটা পালন করবে আর বাকিরা কেউ পালন করবে না, তাতে করে এটা অসম একটা লড়াই, এবং এটাতে করে আপনি ওই দলটাকে একটা মানে এমন একটা ভূমিকা ঠেলে দিচ্ছেন যে তার হারিয়ে যাওয়ার ব্যবস্থাই বরঞ্চ তৈরি হচ্ছে। সো ওই রাজনৈতিক দলগুলো, জামাত, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের অভ্যন্তরীণ সংস্কারের দায়িত্ব নেয় নাই। ফলত তাদের যে চাপটা, তাদের অর্থনীতি, তাদের যেভাবে চলে দলটা, এবং তাদের যে মানে গুরুত্ব, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক গুরুত্ব, এই গুরুত্বকে আসলে সারপাস করতে গিয়ে আমাদের দলটাকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুনরুত্থান রাজনৈতিক বন্দোবস্তের কিছু ধার করতে হচ্ছে। এখন এইটা আমি একই সাথে ব্যর্থতা যেমন বলবো, একই সাথে কিন্তু বলবো যে এইটাই হওয়ার কথা ছিল। ডিল ডান প্রসঙ্গে যেটা বলছিলাম আমরা একটুখানি জাস্ট জানার জন্য, ওই ডিল ডান আপনাদের যে 6 জনের, তাদের ভিতরে বোধহয় 2 জন বা 3 জন পদত্যাগ করেছেন। তো ওই সময় কি আপনাদের এরকম কোনো সিদ্ধান্ত ছিল যে আপনারা রিজাইন করবেন, আর ডিসিশনটা কি ছিল? না, ডিসিশন ছিল যে আমরা কেউই ইলেকশন করব না, পার্টি থেকে আমরা কেউই ইলেকশন করব না, এটা ডিসিশন ছিল। ডিল ইজ ডান, এটা হয়ে গেছে। দল থেকে পদত্যাগ করা হবে কি হবে না এটা নিয়ে আলোচনা, এই বিষয়ে আমাদের নানান ধরনের মত আছে এবং এখনো আছে। সো আপনি দেখেছেন যে তাজনুবা জাবিন পদত্যাগ করেছেন। আমি এখনো মনে করি যে ইন্ট্রা পার্টি যে স্ট্রাগলটা, সেটা করার পক্ষপাতী এখনো, কিন্তু আমাদের এক একজনের এক এক মতামত আছে। ইভেন এটা 30 জন যদি ধরেন তাহলে আরো এটা, এবং এটা আমার কাছে মনে হয় যে এই 30 জনের পরেও এটা শুধুমাত্র এই জায়গাকার বিষয় না। আমার ধারণা যে প্রত্যেকেরই তো একটা রাজনৈতিক বোঝাপড়া আছে, এবং এই রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয় তার যে সারাউন্ডিংস, এটা দিয়ে। সো আমার কাছে মনে হয় যে এখন যারা যেটা ভাবছেন সেটার ভিন্ন ভাবাটা অস্বাভাবিক কিছু হবে না, ভিন্ন ভাবতেও পারেন তারা। এই এনসিপির এখন যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, এটা এনসিপি যেভাবে আপনারা এক্সপেক্ট করেছিলেন গ্রো করবে এনসিপি, আপনারা তো সারা দেশ সফরও করেছিলেন, এবং আপনি আমার এখানে এসে বলেছিলেন যেটা হলো যে প্রচুর সাড়াও পাচ্ছেন। তাহলে এই বর্তমান ক্রাইসিস এনসিপির যে স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, মিশন ছিল, ভিশন ছিল, সেইটার উপর নেতিবাচক কোনো প্রভাব ফেলবে কিনা? এবং আরেকটা কথা কিন্তু বলা হতো, যেটা হলো আপনাদের নেতারাও অনেকে বলেছেন যে বড় জোটের সাথে গেলে আমরা হারিয়ে যাব।
না, এটা বারবার বলেছে, এটা এখান থেকেই বিষয়টা। এই কারণে আমরা যখন কথা বলতে গিয়েছিলাম তখন আমাদেরকে ৭১ বা নারী ইস্যু, যেটা নিয়ে আসলে জামাতকে ইউজুয়ালি প্রশ্ন করা হয়, আমাদের এই ইউজুয়াল তর্কে বিতর্কে আসলে ঢুকতে হয়নি। তার আগ পর্যন্ত আমাদের নেতাদের অসংখ্য বক্তব্যে অলরেডি ছিল যে যেই কারণে আমরা আসলে জামাত বা বিএনপি কারোর সাথেই আমরা জোট করছি না। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই জায়গা থেকে সরে আসাটা পার্টির জন্য অনেক বেশি ক্ষতিকারক হচ্ছে। এটা জামাতের সাথে জোট করাটা, এই বিষয়টা যতটুকু মুখ্য, তার চেয়ে মুখ্য হচ্ছে আমরা এতদিন কি বলেছি, সেই প্রেক্ষিতে কিন্তু মানুষ এটা আশা করেনি আমাদের কাছ থেকে। একটা পয়েন্ট যেটা বলছিলেন 1465 বা 1480 জন 86 মনোনয়নপত্র আপনারা এখান থেকে লোকজন নিয়েছিল, এবং তারা মনোনয়নপত্র নেওয়ার সময় তো একটা টোকেন মানিও বোধহয় দিয়েছিল। এখন তাহলে সেটার কি হবে? সে বিষয়টা আমি আসলে সঠিক বলতে পারছি না। আপনি একটা মন্তব্য করেছেন গতকাল আপনার ফেসবুক পোস্টে, জামাতের সঙ্গে সমঝোতে যাওয়া এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে। জামাতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবেও আপনি মন্তব্য করেছেন। এটা যদি একটু ব্যাখ্যা করেন, কি মূল্য দিতে হবে? প্রথমত, এটা রাজনৈতিক একটা তরুণদের রাজনৈতিক উত্থান এবং তৃতীয় ধরনের মধ্যমপন্থী বলয়, এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রয়োজন। যখন আপনি, এবং আমরা কিন্তু বারংবার বলেছি, তরুণরা এখানে তাদের মানে পলিটিক্যাল এজেন্সিটা চায়। অন্য কোনো দলে কিন্তু তরুণরা পলিটিক্যাল এজেন্সি পাচ্ছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে যারা বাংলাদেশে বসবাসরত, তাদের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটি মধ্যমপন্থী রাজনৈতিক দলকে, যারা ইসলামী মূল্যবোধ, আমাদের সামাজিক যে ঐতিহ্যগত মূল্যবোধ সব একই সাথে ধারণ করে এবং সকল ধরনের ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা করে, এরকম একটা রাজনৈতিক দলকে, এবং যারা আসলে নারীদের যে অংশগ্রহণ, সামাজিক এবং রাষ্ট্রীয় এবং রাজনৈতিক অংশগ্রহণকে বরঞ্চ এটাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে চায়, এবং এমন একটি রাজনৈতিক দল যাদেরকে মানে মধ্যমপন্থী অর্থে যেগুলো দেখায় যে রাজনৈতিক ক্ষেত্রে তারা শুধুমাত্র ব্যবসায়ী এবং অলিগার্ক দিয়ে পরিচালিত না, তাদের একটা জনভিত্তি আছে, এমন একটি রাজনৈতিক দলকে মধ্যমপন্থী হিসেবে ভোট দিতে চায়। ধরেন এরকম একটা দলকে ভোট দিতে চেয়েছিল মানুষ। জামাতে জয়েন করার পরে এই মানুষগুলো কোথায় ভোট দেবে? এই মানুষগুলো ভোটের আর কোনো জায়গা রইল না। সো এটা খুবই দুঃখজনক, এবং এই জন্য আমি বললাম যে এনসিপি আসলে যেই বিষয়টা, যেই জায়গাটা হয়ে, সেটা কম হতে পারতো, এবং আমরা তো কখনো ধরেন 5 to 6% এভারেজ যে। আপনি কি তাহলে মনে করছেন যে আপনারা যে সাড়া পেয়েছিলেন, সারা দেশ সাপোর্ট করে মানুষের কাছ থেকে, সেই ভোটগুলো এখন এনসিপি আর পাবে না? আমি মনে করি যে আমি একদম স্পেসিফিক যারা ভেবেছিল যে ওই মধ্যমপন্থী রাজনৈতিক দলের সবচেয়ে বড় প্রকাশভঙ্গি এনসিপির মধ্য দিয়ে হচ্ছে, এবং সেটা শাপলাকড়ি মার্কা, যারা মনে মনে মুখস্থ করেছে আমি ভোটটা দিলে শাপলাকড়িকে দিব, তারা এখন কোথায় ভোট দেবে? এবং আপনার সাথে এর আগের আমার আলোচনায় আমি বোধহয় বলেছিলাম, আপনি কনফার্ম করেছিলেন যে এনসিপি হলো প্রথম একটা রাজনৈতিক দল যার গঠিত জেনজি দ্বারা। হ্যাঁ, মানে আর কোনো পার্টি এইভাবে এত তারুণ্য নির্ভর পার্টি গড়ে উঠেনি। তাহলে সেই তারুণ্য নির্ভর একটা পার্টি 10 মাসের মধ্যে এই তারুণ্য সমাজের সাথে, আপনার কথায় যেটা উঠে আসছে, একটা বিচ্ছেদ ঘটার মতো ঘটনা ঘটছে কিনা? হ্যাঁ, এটা ঘটছে। তরুণদের সাথে তরুণদের নানান রকমের প্রস্তাবনা আছে, তরুণদের নানান রকমের পলিটিক্যাল এক্সপ্রেশন আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এদের সবাইকে ধারণ করতে পারাটাই ছিল এই পুরো জনগোষ্ঠীটা, এইটা তাদের মতাদর্শকে উপেক্ষা করে শাপলাকলিকে ধারণ করবে, এনসিপিকে ধারণ করবে, এটা কিন্তু আমাদের লক্ষ্য ছিল। সো আমি মনে করি যে এইটার একটা মানে এটা সাইড চুজ করার মধ্য দিয়ে, মানে বিএনপির সাথে গেলে এক ধরনের বিষয় হতো, জামাতের সাথে গেলে আরেক ধরনের বিষয় হতো, কিন্তু এই যে 300 আসনে প্রার্থী না দিয়ে আমি পুরো দেশে আমার পার্টি আসলে সাংগঠনিক ভিত্তি তৈরি করার মতো আর কোনো, মানে এটা পরবর্তীতে হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই নির্বাচনের মধ্য দিয়ে সাংগঠনিক ভিত্তি তৈরি হওয়ার মতো আর কোনো সম্ভাবনা দেখছি না। কারণ আপনি এটা এমনিতেই রাজনীতিতে সব কিছু চলে, কিন্তু এইটাকে অভ্যাসে পরিণত করা ঠিক না। রাজনীতিতে সব কিছু চলে বিধায়ী কিন্তু শেখ হাসিনা হয়ে উঠছে। সো আমার কাছে মনে হয় যে যখন আমরা বলি যে এই যে মানুষগুলোকে বসিয়ে দেওয়া, যে আমরা 125 জনকে ডিক্লেয়ার করেছিলাম, সেই মানুষগুলোর কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে লিটারালি। এবং এইসব অঞ্চলে মানে 300 আসনে জামাতের যে দাঁড়িপাল্লার যে প্রার্থী, তাকে আমার এনসিপি মানুষেরা প্রচারণা করবে, এই জিনিসটা খুবই খুবই দুঃখজনক। এবং এটা আমি মনে করি না আমার পার্টি আসলে সেরকম, আমি এটা মনে করি না। সো আমরা যে আহ্বান নিয়ে আসলে এসেছিলাম, সেই আহ্বান দাঁড়িপাল্লার না, সেই আহ্বান ছিল শাপলাকলির। নতুন একটা রাজনৈতিক দল
একটা ইয়াং ফোর্সের একটা রাজনৈতিক দল, ক্রিয়েটিভ একটা সৃজনশীল। আমি সবসময় সৃজনশীলতাকে খুব আলাদাভাবে গুরুত্ব দিয়েছি, যে আমরা একরকম রাজনীতি দেখে এসেছি, যদি এখানে সৃজনশীলতা যদি প্রয়োগ না করি, ওই একই আউটপুট অন্য পন্থায়, এটা কিন্তু টাফ, এটা টাফ একটা কাজ। সো আমি মনে করি যে এই কাজটা আসলে মানে এক জায়গায় এটা স্থবির হয়ে গেল, অথবা আমি আসলে এখনো যেহেতু আছি যে এটা মুখ থুবড়ে পড়লো কিনা সেই বিষয়টা আমাকে বিবেচনা করতে হবে। আমি এখনো সবার সাথে কথা বলছি, আমি বোঝার চেষ্টা করছি যে মানুষ আসলে আমার পার্টির যারা আছে, যারা এমনিতে নর্মাল স্বাভাবিক মানুষজন আছেন, সবার সাথে কথা বলার চেষ্টা করছি, আমিও বোঝার চেষ্টা করছি। আপনি আপনার দল নিয়ে এখন আপনি কি ভাবছেন? আমার কাছে মনে হয় যে ইনার পার্টি স্ট্রাগলটা কোনো পার্টি কখনো করে নাই। মানে আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে গঠিত হয়, একটা কাল্ট থাকে, সেটার পিছনে মৌমাছির মতো, পিপিলিকার মতো মানুষ ছুটে যায় এবং তারপরে এই দলটা গঠিত হয়। আমাদের পার্টিতে কোনো কাল্ট নাই এবং আমরা কাল্ট কাউকে হইতেও দিইনি। আমরা নাহিদ ইসলামকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার যে গণঅভ্যুত্থানের যে ভূমিকা, এবং সেভাবে আমরা গণঅভ্যুত্থানের সকল নেতাদেরকে আমরা শ্রদ্ধা সম্মানটা করি। কিন্তু এই কাল্ট না থাকার কারণে কিন্তু একটা বাস্তবিক সমস্যাও হয়। বাংলাদেশে দেখবেন যে এক ধরনের বাইনারি পলিটিক্স চলে, যে এখনও জিনিসটা হচ্ছে বিএনপি জোট এবং জামাত জোট, এই মধ্যেই আসলে ভোটিংটা চলে যাচ্ছে। এই যে বাইনারির মধ্যে আমাদের মানুষ যদি কমফোর্টেবল হয়, আমার কাছে এটা একটা সমস্যা মনে হয়। কারণ কি, যখন এই বাইনারির বাইরে ওই সাদা কালোর বাইরেও একটা বড় গ্রে এরিয়া থাকে। সো এইটা নিয়ে আসলে কারা কথা বলবে তখন? এই গ্রে এরিয়ার মধ্যে তো অনেকগুলো টপিক থাকে। সো আমার কাছে মনে হয় যে পার্টির মধ্যে আমি মনে করি যে ইন্টারনাল যে ডেমোক্রেটিক ফাইটটা, যেমন ধরেন যে আমার পার্টি তো আসলে তার প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলেছে যে এটা কোনো আদর্শিক জোট নয় এবং এটা একটা রাজনৈতিক জোট, এটা একটা নির্বাচনী জোট, এটা কোনো রাজনৈতিক বা আদর্শিক জোট নয়। সো পরিষ্কারভাবে যদি আমি বা আমরা জামাতের আদর্শিক সমালোচনা করি, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়, যেহেতু এটা মানে এটা নির্বাচনী জোট। সো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে পার্টির ভিতরে এই যে ইন্টার পার্টি ডেমোক্রেসি, যেটা বাংলাদেশে কখনোই ছিল না, সেইটা আসলে এই পার্টিটার মধ্যে দিয়ে আপনি বলছেন জামাতের আদর্শ আপনি সমালোচনা করার কোনো সমস্যা দেখছেন না। ধরুন আগামী নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন জোট জয়লাভ করে সরকার গঠন করলো, তাহলে সেই সরকার কার আদর্শ বাস্তবায়ন করবে? জামাতের আদর্শ বাস্তবায়ন করবে নাকি এনসিপির আদর্শ বাস্তবায়ন করবে? তখন এনসিপি কি করবে? এনসিপির আহ্বায়ক কালকে যেটা বলেছেন যে এনসিপির যে মতাদর্শ এবং মতামত এবং তার যে রাষ্ট্রকল্প, সেটা একই থাকবে। এবং ওখানে কিন্তু আমি কিছুদিন আগে জোট গঠনের একদিন বা দুদিন আগে জামাতের একজন সিনিয়র পর্যায়ের নেতা হামিদুর রহমান আজাদ, ওনার বক্তব্য শুনছিলাম স্টার নিউজ বা এরকম কোনো একটা চ্যানেলে। উনি বলছেন যে এই জোটটা গঠন হচ্ছে, নতুন কিছু দল বেরিয়ে যাবে, আপনিও জানেন যে কিছু দল বেরিয়ে গেছে, আবার নতুন দল আসছে। ওনারা এটাকে বলছেন যে যারা জামাতের জুলাইয়ের চেতনা, উনি পরিষ্কার করে বলেছেন আমাদের জুলাইয়ের চেতনা এবং আমাদের বাংলাদেশ নিয়ে ভাবনা এবং আমাদের যে রাষ্ট্রীয় পরিকল্পনা, এটার সাথে যারা একমত হবেন তারা জামাতে যোগদান করতে পারেন জোটে। উনি এটা বলেছেন। এখন আমাকে আসলে দেখতে হবে যে বক্তব্য পাবলিকলি কি আসছে। উনি এই বক্তব্য দেওয়ার পরে এনসিপি জামাতের সাথে জোটে গেল। আবার একই সাথে আমরা যখন জোটের ঘোষণাটা শুনেছি, এটা শুনেছি জামাতের যে প্রেস কনফারেন্স সেটার থেকে, জামাত এবং 8 দলীয় জোটের যে প্রেস কনফারেন্স, ওখানে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। সো আমরা যেটা পাবলিকলি দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমাদের পারসেপশনটা বিবেচনা করতে হবে যে এখানে জামাতের আমিরের মুখ থেকে আমি পার্সোনালি একদম ফাইনালি শিওর হলাম যে জামাতের সাথে আমাদের যে জোট হচ্ছে। তার পরবর্তীতে আমাদের পার্টি প্রেস কনফারেন্স করে এটা জানান দিয়েছে, সো আলাদাভাবে, এবং এটা উল্লেখ করা দরকার আলাদাভাবে। সো আমি এটা থেকে বুঝতে পারি যেহেতু আলাদাভাবে প্রেস কনফারেন্স করেছে, স্বাতন্ত্র্য বজায় রাখার একটা চেষ্টা আছে, বাট কন্ট্রোল নাই, কারণ জামাত আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। আপনি যেটা বলছিলেন যে জামাতের জুলাই চেতনা, এটার প্রতি যারা একমত আছে তারা আসতে পারে, তো জামাতের জুলাই চেতনা বলতে আপনি আসলে কি মিন করতে চাইছেন? জুলাইয়ের যে মূল চেতনা, এনসিপি যে চেতনাকে ধারণ করে, সেটার সাথে তার চেতনা এবং আদর্শের কোনো সংঘর্ষ আছে কিনা? এবং আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে এই জোট ক্ষমতায় গেলে
যদি এনসিপি থেকে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে চেতনার, আর একটা হলো যে এনসিপি থেকেও তো তখন মন্ত্রিসভার সদস্য হবে, তখন কার আদর্শ বাস্তবায়ন হবে? আচ্ছা, প্রথমত এখানে জামাতের যে জুলাইয়ের চেতনা সেটার ব্যাপারে মন্তব্য করার মতো অফিসিয়ালি আমি কেউ না, এবং আমার আরেকটা পার্টি থেকে এটা মন্তব্য করাও কঠিন। কিন্তু আমি যেটা বুঝতে পারি যে আমরা কিন্তু জুলাইকে মনে করি এটা গণমানুষের অর্জন, এবং এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর এখানে কোনো দখল নাই। এবং আমি এটাও মনে করি যে এখানে আমরা যেটা ছবি একটা ছিল যে এখানে একটা মেয়ে সেটা টি শার্ট এবং জিন্স পরে লাঠি হাতে বেরোচ্ছে, এবং তার পাশে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছবি, তার পাশে আপাদমস্তক বোরকা পরিহিত একজন নারী, একজন মেয়ে, ওর হাতেও একই লাঠি, দুজন লাঠি নিয়ে হল থেকে বেরোচ্ছে। এই হচ্ছে আপনার জুলাই গণ অভ্যুত্থান। এছাড়াও এটাকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। সো আমার কাছে মনে হয় যে মানে জামাতের যে জুলাই চেতনা সেটা ব্যাখ্যাকারক তারাই হবে, কিন্তু আমি যেটা দেখেছি এক ধরনের গোষ্ঠীবদ্ধতা এবং এটা কুক্ষিগতকরণের একটা প্রক্রিয়া আছে। আমাদের যত বক্তব্য এখন পর্যন্ত আপনারা দেখবেন আমরা বারবার বলেছি জুলাই কারো একার না, জুলাই এবং মুক্তিযুদ্ধকে মুক্ত করতে হবে, একদম মুক্ত করতে হবে। জুলাই কারো হাতে এককভাবে দেওয়া যাবে না। তা আপনি কি বলতে চাইছেন যেটা হলো একসময় আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ 15 বছরে যেভাবে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তৈরি করেছিল, আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধে কেউ নাই, তো জামাত ইসলামী কি সেরকম চেষ্টা করছে জুলাই চেতনাকে কুক্ষিগত করতে? আপনি কুক্ষিগত শব্দটা ব্যবহার করেছেন। আমরা বারবার বলেছিলাম যে জুলাইকে কুক্ষিগত করা যাবে না, যেমনটা মুক্তিযুদ্ধ কুক্ষিগত হয়েছে। সো আমি মনে করি যে এইটা খুবই সিগনিফিক্যান্ট, এবং পাবলিকের মানে এই যে মানুষের গণমানুষের নেমে আসা, তার পলিটিক্যাল এজেন্সি। আপনি একটা জিনিস দেখেন, আমাদের নির্বাচনে আসলে জনগণ হেরে যায়, জিতে যায় রাজনৈতিক দল জিতে যায়, জনগণ কিন্তু জিতে না। কারণ আপনার মানে জনগণ এক একজন এক এক রকম চিন্তা করে ভোট দিচ্ছেন, সকলের ভোটের যে আসলে প্রতিফলন ঘটছে তা কিন্তু হচ্ছে না। রাজনৈতিক দলগুলো যখন যায় পাওয়ারে, তখন তার মন মতো মানুষই কিন্তু সকল জায়গায় সেট করেন, প্রফেশনাল হিসেবে সেট করেন না। ডিসিটা তার হতে হয়, এবং এই সরকারের আমলে তো আমরা আরও বেশি করে দেখলাম, এগুলো আমি অসংখ্যবার বলেছি যে এই সরকারের আমলে যে পরিমাণ দলীয়করণ হয়েছে, এই সরকারের আমলে যদি এত দলীয়করণ হয়ে থাকে তাহলে পরবর্তী সরকারের আমলে সরকার তো দলীয় সরকার না, তাহলে দলীয়করণ কিভাবে হলো? এটাই। এবং যখন আপনি দলীয়করণ কিভাবে হলো, কোন দলের লোকজনকে বসালো? এইটা ধরেন এটা হয়েছে, এটা আরো বেশি সুনিপুণ ভাবে হয়েছে। ধরেন যখন আমাদের যেটা হয় যে বিএনপি বা আওয়ামী লীগ ছিল, বিএনপি হচ্ছে বা জামাত আছে, তারা যদি সরকারে থাকে তাহলে হচ্ছে তাদের লোকজন সেট আপ, যেমন আমেরিকায় সম্ভবত, আমি এটা শিওর বলতে পারবো না, আমেরিকায় সম্ভবত যখন সরকার পরিবর্তন হয় তখন ফুল সেট আপ, এটা নিজেরাই তারা পদত্যাগ করে পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমাদের কিন্তু এরকম না, আমাদের হচ্ছে রিমুভাল সিস্টেম। সো এখন এরা যেটা করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু উপদেষ্টাদের মধ্যে পর্যন্ত দলের ভাগ আছে, কে কোন সুপারিশ থেকে এসেছে, পরবর্তীতে এলআই আবার মানে যাদের কথা মতো গিয়েছে এলআই চেঞ্জ করে অন্য পক্ষে কাজ করছে, এরকম সিচুয়েশনও ঘটে থাকতে পারে। আমি খুব বেশি কনস্পিরেসির মধ্যে বিলং করতে চাই না, তারপর আমি মনে করি যে এই সরকারটার আমলে আসলে যখন নিয়োগগুলো হয়েছে, ইউএনও, ডিসি, প্রশাসনিক পদগুলো বিশেষ করে, এগুলো ভয়ানক পরিমাণে সুপারিশপ্রাপ্ত। আপনি একটা জিনিস দেখেন যে এখানে বলা হয় জামাতের ডিসি বা বিএনপির ডিসি, কারণটা কি? কারণ ভোটকে তার পক্ষে নেওয়ার জন্য ওই প্রশাসনিক পদগুলো প্রয়োজন হয়। এটা বাংলাদেশের সকলেই। যেমন ধরেন আপনি একটা পার্টি 35 বছর করেছেন, আপনি ধরেন ছাত্র অবস্থায় ছাত্রদল করেছেন, সাপোজ ছাত্রদল করেছেন, এখন আপনি ওই পার্টির সাথে কানেক্টেড না, আপনি এখন একটা প্রফেশনাল লাইফে আছেন, কিন্তু আপনি যে ওই যে করেছেন এই একটা দাবি কিন্তু থেকে যায়, তখন কিন্তু আপনার ওই যোগাযোগগুলোও থাকে, এটা ফর্মালি না হলেও ইনফর্মালি কিছুটা কিন্তু ম্যাটার করে। সো অনেকের ক্ষেত্রে আবার ফর্মালিও ম্যাটার করে, তাই না? তো এই যে অ্যাটর্নি জেনারেল, এবং এটা নিয়ে কেউ কিছুই করতে পারলো না, আমি অবাক হলাম। অ্যাটর্নি জেনারেল ছিল, উনি পুরোটা টেনিয়র ওনার, যতক্ষণ উনি ছিলেন ততক্ষণ উনি পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন উনি জাস্ট, এবং সবাই জানতো যে উনি আসলে বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন,
এবং উনি জাস্ট নামলেন আর মনোনয়ন পেলেন। আমরা এরকম করেই তো হয়। মনোনয়ন প্রসঙ্গে বলছিলাম, আমি আবার ছাত্র জীবন থেকে কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, আমি ছিলাম আপনাকে না। সাপোজ বলেছি উদাহরণ হিসেবে। আচ্ছা, আসন সমঝোতার প্রসঙ্গে যেটা জি। আসছে, এখন বলা হচ্ছে এনসিপি আসলে জামাতের এই অ্যালায়েন্স থেকে কতগুলো আসন পাচ্ছে? 30টা বলা হচ্ছে, এটা কি 30 না তারও বেশি বা কম? আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? জি না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমি তাহলে শুনেছি 30। 30 বা 35 যেটাই হোক, এই আসনগুলো বন্টন হবে কি এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যেই, নাকি তৃণমূল পর্যায়ে, ডিভিশন পর্যায়ে যে নেতৃবৃন্দ আছে তাদেরকেও ক্যান্ডিডেট করা হবে? আমি আসলে এটার লিস্টটা প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত এই মন্তব্য করতে পারছি না, কারণ আমি আসলে এটার পলিসিটা কি এই বিষয়টা আমি অন্ধকারে আছি, আমি জানি না। তাহলে এটা কি আপনাদের সবার ভিতরে ডিসকাশন করে কোনো সিদ্ধান্তে আসা হয়নি এখনো? না, এরকম কোনো সিদ্ধান্ত আসা হয়নি। তাহলে এই অবস্থায় যদি আমি হাইপোথেটিক্যালি একটা কোশ্চেন করি, যে আসলে জামাত এনসিপি জোটের ভবিষ্যৎটা কি, কি দাঁড়াবে? আমার কাছে মনে হয় যে এটা মানে আপাত দৃষ্টিতে আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যতটুকু বলতে পারি, তরুণদের পলিটিক্যাল এজেন্সিকে এবং মধ্যমপন্থার পলিটিক্যাল এজেন্সিকে এখানে হুমকির মুখে ফেলা হয়েছে এটার মধ্যে দিয়ে, এইটুকু আমার কাছে মনে হচ্ছে। আর বাকিটা আমার কাছে মনে হয় যে যদি জোটের কিছু সাকসেসের ব্যাপার আছে, কিছু জায়গা আছে যে, এবং এটার কিন্তু এখনো নির্বাচন আসতে আরো 2 মাস সময় আছে, 2 মাস 3 মাস 2 মাসের মতো সময় আছে। এই 2 মাসে আসলে কি ঘটবে বাংলাদেশে এটা আমি আসলে ধারণা করতে পারছি না। আবার এখানে ধরেন শহীদ হাদির কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি, এটা খুবই অ্যালার্মিং। মানে রাজনৈতিক ব্যক্তি হিসেবে কিন্তু অ্যালার্মিং। রাজনৈতিক ব্যক্তি হিসেবে যারাই প্রার্থী হচ্ছেন এই জোটের, তাদের সিকিউরিটি কিভাবে এনশিওর হবে এ বিষয়ে আমি পরিষ্কার না। আমি আগেও বলেছিলাম, ইভেন এই যে শহীদ হাদির গায়ে মাথায় বুলেটটা লাগার 5 দিন আগেও আমি বলেছিলাম যে আমি আমার প্রার্থীদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছি না, এবং আমি যে প্রার্থীদেরকে ডাকবো এটার কোনো কনফিডেন্স আমার নাই। তাহলে আগামী নির্বাচনটা আসলে কেমন হতে যাচ্ছে? আমি মনে করি যে এটা খুব একটা অন্তত পক্ষে এটা একটা কনফিউজিং নির্বাচন হতে যাচ্ছে, এবং যেভাবে আসলে সংস্কারকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে এইটা খুবই কনসার্নিং। যেমন আমার কাছে মনে হচ্ছে যে গণভোটটা আসলে গণভোটের মতো হবে না, যেহেতু এটার নাম ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে। আপনি যদি এটাকে প্রথম সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন বলতেন তাহলে কিন্তু পুরো আবহটা পরিবর্তন হয়ে যেত। সো সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নাই আসলে গণভোটকে সিরিয়াস করার, এবং কয়েকটা গান করেছেন ওরা, মানে আমি আসলে জানি না এটার আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়েছে সোসাইটাল জায়গা থেকে। আমি যেখানে গিয়েছি, আমি ধরেন একটু কথা বলার চেষ্টা করেছি রুট লেভেলে, আমি দেখি নাই যে গণভোট নিয়ে কেউ কিছু জানে। সো গণভোটের হ্যাঁ বা না যাই আসুক, এটার কোনো ইমপ্লিমেন্টেশন হবে বলে আমি দেখতে পাচ্ছি না, কোনো সিমটম নাই আমার কাছে, আমার ভুলও হতে পারে। 2 নাম্বার হচ্ছে যে এখানে সংস্কার এমনিতেও খুব মেজর কিছু পয়েন্টসে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। আমি খুব বেশি করে ধারণা করছি যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো একদম খুবই মেজরিটি যে পেয়ে জিতবে, সেই আসলে সিম্পল মেজরিটি যে পাবে সেই আসলে এটাকে ডিকটেট করবে। তো সনদ গেল, আপনার সনদে স্বাক্ষর করি নাই আমরা, সনদের আসলে শেষ পর্যন্ত কি হলো আমি কনফিউজড, আমার কাছে এটার উত্তর নাই। সনদ গেল, সংস্কার গেল, আবার বিচার আসেন, বিচারের যেটা হচ্ছে আমার পার্টির বেসলাইন ছিল বিচারের জায়গা থেকে এখানে দেখেন, এবার আমি একটু বলি বিচারের জায়গা থেকে আমি যেটা বুঝি যে আপনার প্রথমতই এই সরকারের উচিত ছিল এবং সকল রাজনৈতিক দল মিলে উচিত ছিল একটা রিকনসাইল কমিশন করা। এটা সাউথ আফ্রিকায় ঘটেছিল, আমরা বারবার বলেছিলাম সেই সময় রিকনসাইল কমিশন করা, এবং ট্রুথ অ্যান্ড রিকনসাইলেশন এই কমিশনের মধ্য দিয়ে আপনি এমন কিছু বিষয় জানতে পারতেন যেটা আপনি হয়তো সাধারণ জনগণ হিসেবে জানতেন না। এবং এমন কিছু মানুষ, যেমন ধরেন পাবনার একটা মানে উপজেলার যে ছাত্রলীগের লোকটা, সে তো আসলে যদি গুলি চালিয়ে থাকে সেটা তো আপনি রিকনসাইল কমিশন না করলে এটা আপনি সেন্টারে মানে ঢাকা কেন্দ্রিক আনতে পারছেন না, এটা তো এলাকা ভিত্তিক একটা মানে তার থানায় এটা কমপ্লেইন হিসেবে থেকে যাচ্ছে। সো এটার সেন্ট্রাল একটা বডি, সো এটার একটা সেন্ট্রাল বডি না থাকার কারণে একটা পর্যায়ে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামও কিন্তু সেদিন কিছুদিন আগে ডেইলি স্টারের একটা যে আলোচনা ছিল সেখানে উনি বলেছেন জামাত এবং বিএনপির মধ্যে আওয়ামী লীগের ভোটকে নেওয়ার জন্য কম্পিটিশন চলতেছে।
সো এখন খুবই তাহলে এখন নির্বাচনটা কি আসলে দাঁড়াচ্ছে বড় দুইটা জোটের ভিতরে ভাগাভাগি, এক ধরনের সেটেলমেন্ট? এটা আমি অনেক আগেও বলেছিলাম এটাই কি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা তাহলে এই অবশ্যই মুহূর্তে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, এটা অবশ্যই নতুন রাজনৈতিক বন্দোবস্ত না। এবং ঐকমত্য কমিশনে মানুষজনগুলো ভদ্রভাবে চেয়ারে বসেছিল বিধায় এটা ঠিক ফিল করা যায়নি ওখানেও পাওয়ার স্ট্রেকের ভাগাভাগি হয়েছে, ওখানেও আসলে পাওয়ার স্ট্রেকের ভাগাভাগি হয়েছে। এখন সেটা শুধু আমরা প্রতীয়মান দেখছি। তারপরে আরেকটা বিষয় আপনি নোটিস করেছেন কি, অবশ্যই, যেটা হলো ছোট দলগুলোর কিছু নেতা যারা আপনার দল ছেড়ে ওই বড় দলে জয়েন করছে, কারণ হলো বড় দলের মার্কায় নির্বাচন করার জন্য। তাহলে ছোট ছোট দলগুলোর যে এক্সিস্টেন্স ছিল সেগুলো কি আস্তে আস্তে তাহলে বড় জোটের রাজনীতির কারণে এগুলো বিলীন হয়ে যাবে? না, এখানে তো মাছের না একটা তো কথা আছে, রাজনীতিতে বড় দল ছোট দলকে খেয়ে ফেলে, যেমনটা বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। কিন্তু এই জিনিসটা আসলে মানে মাছ আর মানুষ তো এক না। তো রাজনীতি তো আপনি মানুষ নিয়ে করছেন। ছোট দল হলেও ইম্প্যাক্ট বেশি থাকতে পারে, তার রাজনৈতিক প্রস্তাবনার ইম্প্যাক্ট অনেক হাই হতে পারে। তা আমাদের জনগণের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে বড় দল মানে বড় কিছু এবং তারাই ভালো করবে। আমার প্রস্তাবনা ভিন্ন। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছোট হওয়া উচিত, যাতে করে তারা এই যে দলীয়করণ যেটা বললাম এটাও কিন্তু আপনি কমাতে পারবেন ছোট দল হলে। কারণ সে তখন প্রফেশনাল লোক নিয়োগ দিবে, ওই ক্ষেত্রে সে মানে যে সবচেয়ে ভালো, যে আসলে তেলবাজি করবে না, যে আসলে পক্ষপাতিত্ব করবে না, এমন লোক নিয়োগ দেওয়ার তাহলে সম্ভাবনা বেশি শত থাকবে। ফুল ফুটতে দেওয়ার পরিবর্তে এখন আমরা কোন দিকে যাচ্ছি? আমি আসলে শিওর না আপনার ইন্ডিকেশন কোন দিকে। আমি ছোট দলগুলোই বলছিলাম, আচ্ছা, যেটা আচ্ছা, হলো ওকে, ডেমোক্রেসির বুঝতে পেরেছি। বিউটি। বহুদলীয় গণতন্ত্রের বদলে আসলে শেষ পর্যন্ত মানে দ্বিপাক্ষীয় সম্পর্কের ভিত্তিতে বোঝাপড়া, এটাই এখন রাজনীতির ভবিষ্যৎ হিসেবে বা রাজনৈতিক এখন অবস্থা চলছে। দ্বিপাক্ষীয়, যে একজন বিএনপি জোট এবং জামাত জোট একজন আরেকজনের অল্টার ইগো, এবং এটার মধ্যে দিয়ে আসলে এই একজোট আরেকজোটকে প্রার্থীকে যতটা আক্রমণ করতে পারবে ওই অঞ্চলের ভোট বাড়বে। যেমন ধরেন একটা অঞ্চলে আসলে বিএনপি তো প্রচুর চাঁদাবাজি দুর্নীতির সাথে যুক্ত, বিএনপির রুট লেভেলের অনেক নেতাকর্মীরা। এইটা নিয়ে কমপ্লেন করা কিন্তু রুট লেভেলে অনেক ইজি, জামাতের এই এটা নাই, এটা রুট লেভেলে এই কমপ্লেনটা নাই। আপনি কিছুদিন আগে আপনি এটা যদি দেখে থাকেন যে কারণ বাজারেও কিন্তু একটা ঘটনা ঘটেছে যে চাঁদাবাজি করতে আসছে এবং তাদেরকে একদম সংঘবদ্ধভাবে পুরো সকল ব্যবসায়ী, কারণ বাজারের সকল ব্যবসায়ী মিলে তাকে বিদায় করেছে। সো এইটা কিন্তু ওই দুর্নীতি বিরোধী বা চাঁদাবাজি বিরোধী এই আওয়াজটা কিন্তু পপুলার, এই পপুলিস্ট আওয়াজকে ব্যবহার করে কিন্তু যে কেউ আসলে বাইনারি একটা ক্রিয়েট করতে পারে। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, এগেইন একটু হাইপোথেটিক্যাল মনে হতে পারে, সেটা হলো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে অবস্থায়, সেই অবস্থায় দাঁড়িয়ে যদি আমি আপনাকে ফোরকাস্ট করতে বলি আফটার 5 ইয়ার্স এনসিপি কোথায় গিয়ে দাঁড়াবে? খুব কঠিন কোশ্চেন, এটা এখন বলতে পারছি না। ধরেন আমরা যারা মানে আমরা পার্টিতে এটা ভাগ হিসেবে দেখা হচ্ছে, কিন্তু এটাকে আসলে সম্ভাবনা হিসেবে দেখতে হবে। আমরা কয়েকজন মনে করছি যে কোনো বড় দলের সাথে জোট করাটা এনসিপির একটা একটা মানে পলিসিগত ডেটোরেশন। এটা কিন্তু মিস্টেক পরে আসছে, আগে ডেটোরেশন, কারণ আমরা আগের পজিশনটা ছিল, পার্টি পজিশন ছিল ভিন্ন। সো এই ডেটোরেশনের কারণে আমরা কিন্তু কয়েকজন মানুষ পার্টিতে আছে যারা এটাকে সমালোচনা করছেন। যদি এই সমালোচনাটা পার্টি ধারণ করতে পারে তাহলে সেক্ষেত্রে, এবং ধারণ করে এটাকে অ্যাকাউন্টে নিতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাজ এ পার্টি সেটা উপকৃত হবে। কিন্তু এই মুহূর্তে যদি এটা ধারণ করতে না পারে, যেমনটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এই যে আদর্শিক বিরোধিতা থাকবে জামাতের ব্যাপারে, তো সেটা যদি ধারণ করতে না পারে তাহলে আর আমি যে 5 ইয়ার্সের যে প্ল্যানটা বলছেন, 5 ইয়ার্সের পরে আসলে এই অংশটা আসলে আর টিকতে পারবে না। 5 ইয়ার্স বলছি এই কারণেই যে তার পরের নির্বাচন 5 বছর পরে। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা এখন খুবই আনসার্টেন, এটা খুব ভালো করে বলা যাচ্ছে না। তবে আমার কাজ হচ্ছে হোপফুল থাকা, আমি নিজে হোপফুল মানুষ, আমার কাজ হচ্ছে আপনাদেরকেও হোপফুল রাখা। আমি মনে করি যে মানুষ আসলে এতটা বোকা হয়ে যাবে না এত দ্রুত। যদিও আমি ধারণা করি, আমি আগের আপনার শোতে এসে বলেছিলাম যে এরপরের অ্যাটাকটা আসবে অ্যাপলিটিক্যাল জেনারেশন বানানোর অ্যাটাক, এবং এটা 2008-এ আওয়ামী লীগ এসে এই প্রজেক্টটা লঞ্চ করেছিল। যে 2009-এ যখন পিলখানা হত্যাকাণ্ড হয় তখন সেনাবাহিনীর এই যে দেশপ্রেমিক অফিসারদের যখন এভাবে গুলি করে হত্যা করা সম্ভব হয় এবং এটা কোনো বিচার আদায় সম্ভব হয় না, পুরো সাইলেন্ট হয়ে গিয়েছিল একটা জেনারেশন।
এবং আমি সেই সময় কিন্তু আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি দেখেছি যে কোনো কিছু নিয়ে কথা বলার যে আগ্রহ, প্রতিবাদ করার আগ্রহ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল সবার, এবং বিশেষ করে ইয়াং জেনারেশনের। এবং এই যে আপরাইজিংয়ের পরে এত রক্ত দেওয়ার পরে এই যে ফেইলিয়রের দিকে যাওয়াটা, এটা কিন্তু নেক্সট একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরির প্লট তৈরি করছে। আমি আর্ডেন্টলি রিকোয়েস্ট করব বাংলাদেশের সকল জনগণকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এবং যারা তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে আমার আহ্বান থাকবে, আপনারা যদি আওয়াজ জারি রাখেন তাহলে এই সমস্যা মানে এই অ্যাপলিটিক্যাল জেনারেশনটা তৈরি হতে দেওয়া যাবে না। তাহলে এটা আরও লং টার্মে, যেমনটা ওই যে 15 বছর আমাদেরকে এটা পোহাতে হয়েছে, এরকম লং টার্মে আমাদেরকে হয়তো পোহাতে হবে। সামান্তা শারমিন, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাকেও। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।